আজকে শুরু হয়ে গেল আসল বর্ষার ইলিশ উৎসব। এটা হচ্ছে বর্ষার ইলিশ। খুব ভালো, খুব সুন্দর লাগছে। আপনার এই দিকে দেখতে পাওয়া যাচ্ছে বাঘের জঙ্গল, আর মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি। এক কথায় সুন্দরবন এইবার জমে ক্ষীর। বর্ষায় সুন্দরবনের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। প্রতি বছর লক্ষাধিক পর্যটকের মধ্যে কেউ ছুটে যায় ইলিশের আমন্ত্রণে, কেউ বর্ষার জলে ভেসে থেকে সবুজ ম্যানগ্রোভ অরণ্যের টানে, আবার কেউ যায় বাঘ দেখার লোভে। তবে আসল সত্যিটা কি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। সুন্দরবনে কেন আসবেন, কারা আসবেন, কোথায় থাকবেন, 2 রাত 3 দিনে কি দেখবেন, সুন্দরবনের সৌন্দর্যের আসল সত্যিটা কি, কোন জিনিসগুলো করা এখানের আইনের বিরুদ্ধে, একটা ভালো ট্যুর প্যাকেজের ফ্যাসিলিটি কেমন হয়, খরচ কত, এই রকম আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রইল এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত ম্যানগ্রোভ বনাঞ্চলের 40% ভারতের সুন্দরবন। হ্যালো বন্ধুগণ, আজকে শুরু করতে চলেছি বর্ষায় সুন্দরবন, মানে বর্ষার ইলিশ উৎসব। সকাল থেকে এখানে পুরোপুরি বর্ষার ওয়েদার দেখতে পাচ্ছেন, চারপাশ পুরো ভেজা রয়েছে। আর তার সাথে বর্ষার ইলিশ উৎসবে আমি পা রাখতে চলেছি আজকে। তো আজকে আমি যে ট্রেনে করে জার্নি করব সেটা সকাল 6:30 শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল। এরপরে রয়েছে আরও একখানা ট্রেন 7:42। মানে আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করেন তাহলে 7:42 লোকালটা সব থেকে বেস্ট। আর আমার যে ভাড়া পড়েছে মাত্র 15 টাকা। শিয়ালদহ থেকে ক্যানিং যাওয়ার সমস্ত লোকাল ট্রেন ছেড়ে যায় শিয়ালদহের সাউথ লাইন থেকে। আমার জার্নি শুরু হয়েছিল 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া সকাল 6:30 ক্যানিং লোকালে করে। শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, যেটা কাভার করে পৌঁছতে মাঝে পড়বে 17খানা স্টেশন। এই রুটে ক্যানিং এই ট্রেনের শেষ গন্তব্য। তাই নামার জন্য তাড়াহুড়ো টেনশন ফ্রি হয়ে 1 ঘন্টা 14 মিনিটের মাথায় পৌঁছানো সম্ভব খুব সহজেই। ক্যানিং স্টেশনে নামার পর আমাদেরকে চলে আসতে হচ্ছে একদম স্টেশনের প্রথম ভাগে, মানে যে দিক থেকে ট্রেনটা প্রবেশ করছিল। এখানে দেখবেন লেখা রয়েছে পাশে এখানে ক্যানিং বলে। এই জায়গা থেকে বাম দিকে চলে যেতে হবে এই দিকে। এখানে রয়েছে মা বনদেবী মন্দির, যেখান থেকে দেখবেন লাইন ধরে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে। এইগুলো হচ্ছে এখানে সুন্দরবন ট্যুরিজমের সব অটো, যেইগুলোতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে সবার প্রথমে এখানে গদখালি ঘাট কিংবা সোনাখালি ঘাটে, যেখান থেকে আজকে আমাদের লঞ্চ ছাড়বে। যেহেতু আমি এইবার একদম সঠিক টাইমে আসল বর্ষার সুন্দরবনে আসছি, তাই কারণবশতই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলাই স্বাভাবিক। এখান থেকে এইবার একটা অটো কিংবা টোটোতে বসে পৌঁছতে হবে সবার প্রথমে সোনাখালি ঘাটে, যার দূরত্ব স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটারের কাছাকাছি। এই অটোতে পিক আপ দিয়ে শুরু হয় সুন্দরবনের সমস্ত এজেন্সির ভ্রমণের প্যাকেজ, এবং টানা 2 রাত্রি 3 দিন ধরে লঞ্চে অভিযান, হোটেলে থাকা, সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া এবং সাইট সিইং করিয়ে আবার এই স্টেশনে অটোতে করে ড্রপ দিয়ে হয় সুন্দরবন ভ্রমণের প্যাকেজ। সোনাখালি যাওয়ার আগে এই রাস্তায় পড়বে সুন্দরবনের বিখ্যাত মাতলা রিভার ব্রিজ, যেটা ক্রস করে সোনাখালি ঘাটে পৌঁছতে সময় লাগবে 30 মিনিটের একটু বেশি। এখন আমরা চলে আসলাম সোনাখালির ঘাটে। আর বর্তমানে সোনাখালির ঘাট কিন্তু চিনতেই পারছি না, মানে সেই যে আগের সুন্দরবন এসেছিলাম তার সঙ্গে এখন কম্পেয়ার করলে একদমই কিন্তু আলাদা। এখন লাইন ধরে এখানে এত বোট দাঁড়িয়ে রয়েছে সীমার বাইরে। আর তার সাথে দেখুন সুন্দরবনে পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে গেছে একদম ভালো পরিমাণে বৃষ্টি। আর আজকে আমরা যে বোটে করে যাচ্ছি সেটা হচ্ছে মা বিপত্তারিণী বোট। নিচে লোয়ার ডেকে যাওয়ার জন্য দেখুন এইরকম কয়েক ধাপ সিঁড়ি করা আছে। নিচে নামলেই 2 দিকে রয়েছে বাথরুম এবং ওয়াশরুম, এইদিকে রয়েছে টয়লেট আর এইদিকে রয়েছে ওয়াশরুম। আর এই জায়গাতে রয়েছে খুব সুন্দর কয়েকটা হচ্ছে বিছানা, টোটাল 7টার মতো বিছানা আছে দেখলাম। আমরা সামনে এখানে ব্যাগপত্র রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই লঞ্চের লোয়ার ডেকে থাকার জন্য যেখানে বিছানাগুলো আছে ওর একদম ব্যাক সাইডে রয়েছে এখানের কিচেন, যেখানে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না। সকালের যে খাবার দাবার সেগুলো কিন্তু লঞ্চের মধ্যেই আমাদের প্রোভাইড করা হবে। খাবার দাবার সব মোটামুটি অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। এখন দুপুরের খাবার দাবারের জন্য সব সবজি কাটা চলছে, রান্নার সব সরঞ্জাম চলছে, এখন তোড়জোড় চলছে। আর কোথায় কোথায় এখন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ সোনাখালির ঘাট থেকে। এখান থেকে ছাড়ার সাথে সাথে দেখুন একটা ঠান্ডা বাতাস বইছে। এই হচ্ছে আমাদের বোট চালক দাদা। আর এখানে সকালের সময় সবাই বসে কিন্তু খাওয়া দাওয়া করছে। অলরেডি খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এইদিকে সকালের খাবার দেওয়া হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। এই খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো আজকে আমাদের সুন্দরবনের রোমাঞ্চকর জার্নি। এই জার্নিতে আপনাদের সুন্দরবনের সৌন্দর্য তুলে ধরার সাথে শেয়ার করব খাদ্যরসিক বাঙালিদের জন্য বিভিন্ন রকম প্যাকেজের খাওয়া দাওয়া। আপাতত লুচি মন্ডা মিঠাই শেষ করার 50 মিনিট পর 11:22 হাজির হলো গরম গরম চিংড়ি পকোড়া
এবং সাথে শশার টুকরো। সুন্দরবনে আমরা যে ঘুরতে আসি, আমরা কিন্তু অনেকগুলো কারণে ঘুরতে আসি। কেউ আসে বাঘ দেখার জন্য, কেউ আসে এখানে যে পরিবেশটা আছে সেটাকে এনজয় করার জন্য, কেউ এখানে আসে ছুটি কাটাতে পরিবার নিয়ে, আবার কেউ কেউ আসে সুন্দরবনে আসে এবং এখানে যে খাওয়া দাওয়ার যে একটা আনন্দ, যেটা বিশেষ করে এই যে বর্ষা যে ইলিশ উৎসব আছে এই সময় এখানে পালন করা হয় সেটার জন্য। সারাদিন মোটামুটি যতক্ষণ থাকা হবে এই বোটের মধ্যে, একটার পর একটা কিছু না কিছু খাবার ঠিক আসতেই থাকবে। এরপরে পকোড়া শেষ হলে হাজির হয় গরম গরম চা। এগুলো খাদ্যরসিক সেই সমস্ত বাঙালিদের জন্য দেখাচ্ছি যারা শুধুমাত্র খাওয়া দাওয়া এবং সুন্দর সময় কাটানোর জন্য ঘুরতে আসেন সুন্দরবনে, এবং তাদের জন্যও দেখাচ্ছি যারা ঘোরার সাথে কেমন খাওয়া দাওয়া দেওয়া হয় প্যাকেজে জানতে চান। কিন্তু সুন্দরবনের সৌন্দর্য এইগুলো নয়। সুন্দরবন ঘুরতে আসলে সবার আগে মন থেকে হৃৎপিণ্ডের শব্দের সাথে মিশিয়ে নিতে হবে সুন্দরবনের সমস্ত নদীর জলের তরঙ্গ, যেই জলপথ আমাদের ঘোরার মাধ্যম হবে 3 দিনের জন্য। দ্বিতীয়ত, কানকে মানিয়ে নিতে হবে লঞ্চের মোটরের হালকা ভাইব্রেশনের শব্দে, তবেই পাখিদের এবং জীবেদের অস্তিত্ব বোঝা যাবে। তৃতীয়ত, শরীরের সমস্ত ইন্দ্রিয়ের ধৈর্যের পরীক্ষা, তবেই বর্ষার আসল সৌন্দর্য তথা সুন্দরবনের 40 ভাগের ভারতের কিছু অংশকে উপভোগ করতে পারবেন। যেমন বর্ষার জলে ভেসে থাকা বৃষ্টির ফোঁটায় ভেজা সবুজ ম্যানগ্রোভ, জঙ্গলের অর্ধেক গাছের সারি জোয়ারের জলের মধ্যে ডুবে থাকা, ভাগ্য ভালো থাকলে দক্ষিণ রায়ের দর্শন, হরিণের বিচরণ, কুমির, রাজকাকড়া এবং মুক্ত অক্সিজেনে শ্বাস নেওয়া ইত্যাদি। তবে আমরা প্রথম দিনে আজকে আমরা দুটো জিনিসই ঘুরে দেখব এবং বাকি সময়টা জলপথেই কাটবে। এখন আমরা পৌঁছেছি গোসাবা ফেরিঘাটের পাশে। এখানে রয়েছে দেখার মতো দুটো জিনিস। প্রথমত হ্যামিল্টন সাহেবের বাংলো, যেটা সত্যি বলতে কোনো ট্যুরিস্ট স্পট কিংবা ঘুরে দেখার জিনিস নয়, কিন্তু এটা আমাদের ইতিহাসের কিছু চিত্র তুলে ধরে, যেখানে সমাজসেবক স্যার ড্যানিয়েল ম্যাকিনল হ্যামিল্টন সাহেবের এবং কবিগুরু রবীন্দ্রনাথের ছোট্ট মানবিকতার ইতিহাস রয়েছে। শোনা যায় হ্যামিল্টন সাহেব ব্রিটিশ ভারতে দারিদ্রতা দূর করতে বিদেশ থেকে এখানে এসেছিলেন এবং তার অনেক অবদান রেখে গেছেন এই গোসাবার মাটিতে। তার কর্মযজ্ঞের প্রমাণ হিসেবে থেকে গেছে এই বাংলো। এই বাংলোটা তৈরি হয়েছিল কাঠের তৈরি পিলারের ওপর, তাই এটা দেখতে কিছুটা গ্রামাঞ্চলের ভাষায় লণ্ঠনের মতো। এর পাশে রয়েছে বৃহৎ বড় একটা ময়দান, যেটা এই বর্ষার জলে লেকে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে রয়েছে গোসাবার বৃহৎ বড় একটা মার্কেট। সুন্দরবনের বেশিরভাগ পর্যটনের জিনিস এবং ছোট বড় প্রত্যেকটা গ্রামের মানুষের চাহিদা মেটায় এই মার্কেট। এই জায়গা পার করে প্রায় 5 মিনিটের মাথায় রয়েছে গোসাবা থানা, যার পাশে রয়েছে গোসাবার 2 নম্বর বিখ্যাত জায়গা বেকন বাংলো, যেখানে 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসে রাত কাটিয়েছিলেন। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা জনপ্রতি। প্রমাণস্বরূপ এখানে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বিরাজ করছে। তার সাথে রয়েছে সেই পুরাতন বাংলো এবং আশেপাশের সেকেলের দিনের কিছু তৈরি হওয়া মূর্তি। এছাড়া সুন্দরবনের টাইগার ইত্যাদি দিয়ে সাজানো রয়েছে এই জায়গা পর্যটকদের মন কাড়ার জন্য। তো এই হচ্ছে 2026 সালের সুন্দরবনের ইলিশ উৎসবের ইলিশ। এটা হচ্ছে বর্ষার ইলিশ। এটার জন্যই আমরা কিন্তু ছুটে আসি অনেক দূর দূর থেকে এই বর্ষার সিজনে। এইটা হচ্ছে ইলিশ ফেস্টিভ্যাল। এই গোসাবা ছাড়ার পর শুরু হয় দুপুরের জমিয়ে ভুরিভোজ, যেখানে বর্ষার রাজা ইলিশের মাথা দিয়ে পুঁইশাক, মুগের ডাল, চিংড়ির মালাইকারি, আলু ভাজা, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, স্যালাড ইত্যাদি দেওয়া হয়। এইটা নিয়ে সুন্দরবনে চতুর্থবার এই একই এজেন্সির সাথে ভ্রমণ করছি, তাই খাওয়া দাওয়া নিয়ে নতুন করে রিভিউ না দিলেও চলবে। তবুও নিজের মুখে বলার থেকে এই ট্যুরের শেষে পর্যটকদের কাছ থেকেও ফিডব্যাকটাও আপনাদের জানিয়ে দেব। আর এই জায়গা থেকে এখন কী জিনিস দেখতে পাওয়া যাচ্ছে দেখুন দূরের দিকে। এখান থেকে ওই যে বাংলাদেশের যে বড় বড় যে জাহাজগুলো আছে না, সেইগুলো এখন যাওয়া আসা করছে। এখান থেকে প্রায় লাইন ধরে দেখছি 10 থেকে 12টার মতো জাহাজ যাওয়া আসা করছে এই রুট দিয়ে। তো এই জিনিসটা সুন্দরবনে আসলে এটা হচ্ছে কমন জিনিস। তো দুই দেশে যতই গণ্ডগোল হোক, যতই যাই হোক, এই যে জাহাজের যে এই যে পরিবহন, এই জিনিস কিন্তু কখনো বন্ধ হয় না। এটা সেই পুরাতন যুগ থেকে চলে আসছে আর আগামী সময়গুলোতেও চলতে থাকবে। আমাদের কলকাতা, হলদিয়া তথা হচ্ছে বিভিন্ন জায়গা আছে, যেসব জায়গাতে এই জাহাজগুলো সব যায়, মানে এক কথায় এগুলো সব হচ্ছে পণ্যবাহী জাহাজ। আমরা এখন খাওয়া দাওয়া করে 30 মিনিটের মতো হবে, একটু হচ্ছে রেস্ট করেছিলাম। এখন আবার দিয়ে গেল ফল। এটা হচ্ছে গোটা পেয়ারা। যতজন আছে সবাইকে এরকম একদম প্লাস্টিকের মধ্যে করে পেয়ারা দিচ্ছে। এরপরে শেষ বিকেলটা নদীপথে ভেসে থেকেই কাটালাম।
কখনো বাঘের জঙ্গলের পাশ দিয়ে, আবার কখনো রৌদ্র ঝলমলে আকাশের পানে তাকিয়ে এগিয়ে চললাম আমাদের সামনের গন্তব্য বাসস্থানের উদ্দেশ্যে। আজ আর কোনো সাইট সিন নয়, আসল রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতায় আমরা পাড়ি দেব কাল সকাল থেকে। সুন্দরবনের সব থেকে পপুলার ফেরিঘাটের কাছে যখন গিয়ে পৌঁছালাম, তখন ওয়েদার হঠাৎ করে খারাপ হতে শুরু করে। আকাশ কালো হয়ে ওঠা মেঘের দল বৃষ্টি নিয়ে ক্রমশ ধেয়ে আসছে আমাদের দিকে, যেটা বর্ষার একটা দুর্দান্ত অনুভূতি। এখন আর এই সময় ঘড়ি কাটা বিকেল 4:16 আমরা এসে পৌঁছালাম পাখিরালা ফেরিঘাটে। অনেকে পাখির আলাই বলে, কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন পাখিরালা। আর বিকেলের শেষ সময়টাতে এত পরিমাণে মেঘ পুরো কালো হয়ে উঠেছে না, তার সাথে দূর থেকে বৃষ্টি আসছে ধেয়ে, সেই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে এই যে নদী আছে, ভীষণ উত্তাল রূপ একটা ধারণ করেছে। এখন নদী না, মনে হচ্ছে যেন সমুদ্র, এত বড় বড় ঢেউ আসছে। এখন হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হয়েছে দেখুন। এখন এই ছাতাই কিন্তু সাহারা। এই ফেরিঘাটের যে রাস্তাটা আছে সেটা দেখুন কতটা সুন্দর। এইরকম ছোট্ট ব্রিজের মতো করা আছে, আশপাশে কিছু এখানে ম্যানগ্রোভের গাছ দেখতে পাবেন দু সাইডেই। আর এই যে রাস্তাঘাট দেখছেন এখন কিন্তু কনক্রিট হয়ে গেছে, কিন্তু এই 1 বছর আগে এই জায়গায় যখন আসছিলাম, এই পুরো রাস্তা ছিল কিন্তু মাটির রাস্তা। এখানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান দিকে দেখতে পাবেন এইরকম ম্যানগ্রোভের জঙ্গলটা আছে কিছুটা, তারপরে রয়েছে নদী। যখন এখানে জোয়ার ওঠে না, তখন এই জায়গাটায় জল চলে আসে। আর এখানে দেখবেন কিছু কিছু গর্ত করা আছে। এখানে যে ম্যানগ্রোভের যে মাছগুলো হয়, এই লবণ জলের যে মাছ, তারপর কাঁকড়া, সেই জিনিসগুলো ভোরবেলার সময় যদি পায়ে হেঁটে যদি আসা হয় এই জায়গায়, তাহলে কিন্তু দেখতে পাওয়া যায়। এই জায়গাটার পরিবেশটা এক কথায় দুর্দান্ত, একদম কোলাহল মুক্ত পরিবেশ। চারিদিকে রয়েছে এইরকম প্রকৃতি, তার সাথে মুক্ত একটা অক্সিজেন। আর এই হচ্ছে আমাদের আজকের বাসস্থান। ব্যালকনি থেকে দূরে সব চাষবাসের জমি আছে, যেখানে সব মাঠে কাজকর্ম চলছে, ট্রাক্টরের আওয়াজ আসছে। এক কথায় এটাই হচ্ছে সুন্দরবনের গ্রাম্য প্রকৃতি। এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা রুম। এটা হচ্ছে এসি রুম, ডবল বেড, 3 জন মানুষ এখানে থাকতে পারে। এইদিকে রয়েছে বিশাল বড় সাইজের একটা উইন্ডো, আর এইদিকে রয়েছে এখানে এসি, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখানে রয়েছে আরেকটা সুন্দর ব্ল্যাঙ্কেট, টাওয়াল রাখা আছে। এইদিকে রয়েছে একটা এরকম ডাইনিং টেবিল, যেখানে চেয়ার টেয়ার সব কিছু রাখা আছে। এসি ছাড়াও এই রুমের মধ্যে পাখার ব্যবস্থাও রয়েছে। আর এখানে পাশে রয়েছে অ্যাটাচ বাথরুমে রয়েছে সুন্দর একখানা কোমোড, গিজার, এদিকে রয়েছে আয়না, এখানে ব্রেসিন। এক কথায় বলতে গেলে রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে গড়ে উঠেছে। এই হোটেল ছাড়াও এখানে পাশে আরেকটা হোটেল রয়েছে, যার নাম হচ্ছে পরিযায়ী হোমস্টে, একদম পাশ লাগোয়া। তো 2 জায়গাতে রুম দেওয়া হয়। তো যখন আপনারা আসবেন কথাবার্তা বলে নেবেন, যেখানে যখন খালি থাকে সেখানে তখন অ্যাভেলেবেল করিয়ে দেয়। আর ওখানে আশেপাশের যে পরিবেশটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর। এই সুন্দরবনে ঘুরতে আসার আরেকটা অন্যতম আকর্ষণ কি জানেন? সেইটা হচ্ছে সুন্দরবনের এখানকার ঝুমুর নাচ। এখন আমরা সন্ধ্যে স্ন্যাক্সের চাউমিন এইসব খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়েছি। এখানে আশেপাশে কিছু লোকাল মার্কেট রয়েছে ছোটোখাটো, যেগুলো হচ্ছে পাখিরালার মার্কেট বলে। খুব বড়সড় মার্কেট না হলেও বেশ কিন্তু একটা ছোট্টখাটো একটা জমজমাট মার্কেট বলা যেতে পারে। যে জিনিসগুলো প্রয়োজন একদিন কিংবা 2 দিনের জন্য ঘুরতে আসলে, সেই জিনিসগুলো এখানে কিন্তু অনায়াসে পাওয়া যায়। তো আপনারাও চাইলে সন্ধ্যের পর ঝুমুর নাচ দেখার পর একবার বেরিয়ে পড়তেই পারেন এইরকম মার্কেটে। তো আজকে আমার এমনি হচ্ছে ঘোরাঘুরি করলাম। এর আগেও কিন্তু আমি এসেছি এই জায়গাতে, কিন্তু এখানে যে এত দোকানপাট রয়েছে সেই জিনিসটা জানতাম না। আর এখানে আসার পথে এই যে দেখুন রাতের যে পরিবেশটা, একদম পুরো নিস্তব্ধ, একটা শান্তির পরিবেশ বলা যেতে পারে। ঠিক দিনের বেলার মতোই এখানে যে রাতের যে খাওয়া দাওয়া আছে সেটাও কিন্তু একদম পুরো জমজমাটে। রাতে রয়েছে এখানে জিরা রাইস, তার সাথে রয়েছে এটা হচ্ছে আলু পটলের একটা হচ্ছে দমের মতো, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে মাটন, একটা বড় সাইজের আলু রয়েছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম সুন্দরবন। দ্বিতীয় দিনের সুন্দরবনে আমাদেরকে উঠতে হচ্ছে ঘুম থেকে সকাল 6টার সময়, এবং রেডি হয়ে এখন একদম সোজা চলে যাচ্ছি আমাদের লঞ্চ ঘাটে, আমাদের লঞ্চের উদ্দেশ্যে। আজকে আমাদের ব্যাগপত্র নেওয়ার কোনো ঝামেলা নেই, রুমের মধ্যে সব কিছু অলরেডি রেখে দিয়েছি, খালি ছাতাটা নিয়ে নিয়েছি, যেহেতু এখানে ঘন ঘন বৃষ্টি আসছে যখন তখন। পাখিরালা ফেরিঘাট দিয়ে এন্ট্রি করার সময় দেখবেন 2 ধারে না এরকম ম্যানগ্রোভের জঙ্গল আছে। এইগুলো সব হচ্ছে কেওড়া ফলের গাছ। এখানে আসলে দেখতে পাবেন ছোটো ছোটো সব কেওড়া ফল হয়ে রয়েছে এখানে।
আর সকালের সময় দেখতে পাচ্ছেন নদী কতটা উত্তাল এখানে। এই হচ্ছে আমাদের বোট মা বিপত্তারিণী। এখান থেকে শুরু হলো আজকে আমাদের দ্বিতীয় দিনের রোমাঞ্চকর জলপথে ভ্রমণ। আজকের সারাটা দিন আমাদের সঙ্গী হবে আমাদের এই লঞ্চ এবং এই জলপথ। বেশ কিছু জায়গা রয়েছে যেখানে হবে আজকে আমাদের ওঠানামা এবং হবে বিভিন্ন পশু পাখি তথা ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির জীবেদের সাথে দর্শন। প্রথমে আমাদের লঞ্চ পাড়ি দিল সুন্দরবনের বিখ্যাত সজনেখালি টাইগার রিজার্ভে। কিন্তু ব্যাড লাক, অত্যাধিক মানুষের ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছেও আজকের জন্য পারমিশন পাওয়া গেল না। পারমিশন পাওয়া গেল পরের দিন, মানে কাল সকালের জন্য। অগত্যা এখান থেকে পাড়ি দিলাম পরের গন্তব্যের দিকে। আর এখান থেকে আজকে আমাদের সাথে যোগদান করলেন এই সুন্দরবনের বিখ্যাত ফরেস্ট গাইড, যিনি আজকের সারাদিনের ভ্রমণে লঞ্চের সমস্ত যাত্রীদের গাইড করে যাবেন যে কিভাবে বন্যপ্রাণী দেখা যাবে, কোথায় কি রয়েছে, কোন কোন জায়গায় ঘুরবেন, কোন জায়গায় কোন সতর্কতা অবলম্বন করবেন ইত্যাদির তথ্যের সাহায্যে সুন্দরবন ঘোরাকে আরও সহজ করে তুলবে। তো ফরেস্টের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, প্রথমটা বললাম। দ্বিতীয় হচ্ছে কাইন্ডলি সবাই এইরকম ব্যালেন্সটা মেনটেন করবে। লঞ্চের ইঞ্জিনের শব্দ আর জলের ছলাৎ ছলাৎ আওয়াজ ছাড়া চারপাশটা অদ্ভুত শান্ত। সজনেখালি থেকে সুধন্যখালির এই পথটুকু যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। যত এগোচ্ছি নদীও তত সংকীর্ণ হচ্ছে, আর দুই পাশের ঘন জঙ্গল যেন আরও রহস্যময় হয়ে উঠছে। নদীর কাদাপাড়ে উকি দিচ্ছে অসংখ্য শ্বাসমূল, আর তারই মাঝে গোরান, গেওয়া আর হেতাল গাছের ঘন সবুজের বুক চিরে আমাদের বোট এগিয়ে চলেছে সামনের দিকে। এখন এই মুহূর্তে প্রায় 1.5 ঘন্টার মাথায় আমরা এখন একটা বড় খাড়ির মধ্যে দিয়ে এখন প্রবেশ করতে চলেছি। এই দিকটাতে রয়েছে সুধন্যখালি। এখন আমরা যেই জায়গা দিয়ে প্রবেশ করলাম এখানে পাশে রয়েছে দেখুন বিশাল বড় একটা ফরেস্ট, যেটা হচ্ছে টাইগার রিজার্ভ। চারিদিকে দেখবেন এখানে সব জাল দিয়ে সব ঘেরা রয়েছে। তো সুন্দরবন ঘুরতে আসলে কোথায় বাঘ থাকে কোথায় থাকে না, এই জিনিসটা যদি ভালো করে যদি ধ্যান দেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে বেশ কিছু জঙ্গল আছে, কিন্তু তার মধ্যে দেখবেন কিছু জঙ্গল আছে যেখানে হচ্ছে নেট দিয়ে ঘেরা রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলো সব কিন্তু টাইগার রিজার্ভের আন্ডারে পড়ে। আজকে হাওয়ার বেগ কিন্তু বেশ ভালোই রয়েছে এখানে। এই পথেই দেখা মেলে রোদ পোহাতে থাকা বিশাল কুমির, কিংবা গাছের মগডালে বসে থাকা তীক্ষ্ণ দৃষ্টির কোনো মাছরাঙা বা ঈগল। তবে বাঘমামার দেখা ভাগ্যের খেলা। বছরের বিভিন্ন সময়ে অনেক পর্যটকই দেখে থাকেন, তবে আবার অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। তবে গন্তব্য যদি শুধু বাঘ দেখাই হয় তাহলে তার জন্য আলাদা একটা ট্যুরের ব্যবস্থা রয়েছে আমাদের এই ট্রাভেল এজেন্সির। এখন আমরা চলে আসলাম সুধন্যখালিতে, আর আমরা নামছি এই ঘাটে, কিন্তু ফেরার সময় আমরা এই ঘাটে ফিরবো না। আমাদেরকে বললো পাশে এখানে রয়েছে আরেকটা ঘাট। এই জায়গাতে আসার পরে দেখুন এখানে একটা নতুন প্রজাতির ফল আছে, এটা হচ্ছে সুন্দরবনের একটা প্রজাতি। আর এই হচ্ছে এখানে এন্ট্রি গেট, যেখানে লেখা রয়েছে সুধন্যখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। পাশে এখানে বাম দিকে প্রবেশ করলে দেখতে পাবেন এখানে রয়েছে বনবিবি মন্দির। এই জায়গাতে দেখবেন একত্রে বাঘ দেবতা এবং মা বনবিবির মন্দির রয়েছে। আর এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমি এই জায়গাতে দুটো সাপ দেখতে পেয়েছিলাম। একটা হচ্ছে এই জায়গাটায় আর একটা হচ্ছে পাশের এই জায়গাটায়, মানে চুপচাপ বসেছিল। তো সেই জিনিসটা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এখানে আসলে সুন্দরবনের বিভিন্ন গাছের সঙ্গে আপনাদের পরিচয় হয়ে যাবে। দেখবেন এখানে প্রত্যেকটা গাছের বিজ্ঞানসম্মত নাম, তার সাথে আরও বেশ কিছু ডিটেলস এখানে সব লেখা রয়েছে। এইটা হচ্ছে ভেতরের প্রবেশ পথ, এখান থেকে শুরু বিভিন্ন গাছের সাথে পরিচয়। চলুন এখানে বেশ কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং কোনটা কী গাছ নামগুলো দেখিয়ে দিই। এই জায়গাতে আসলে আরেকটা জিনিস দেখতে পাবেন, এখানে শ্বাসমূল এবং ঠেসমূল, এই জিনিসের সঙ্গেও পরিচয় হয়ে যাবে আপনাদের। এইগুলো হচ্ছে সব শ্বাসমূল যেগুলো মাটি থেকে ওপরের দিকে মুখ করে রয়েছে, আর এইগুলো হচ্ছে ঠেসমূল। এই যে গাছগুলো দেখছেন, ঠেসমূলের আসল কাজটাই হলো মানে গাছের কাণ্ডটাকে ওপরের দিকে তুলে রাখা, মানে নিচে শেকড়, তার উপরে হচ্ছে গাছ। এখানে গাছের প্রজাতি ছাড়াও রয়েছে সুন্দরবনের বিখ্যাত ফুলের মধু সংগ্রহের গাছ খলসি, এবং বাঘের লুকিয়ে থাকার একটা পছন্দের গাছ হেতাল। ভাগ্য ভালো থাকলে মাঝে মধ্যেই এখানে সুন্দরবনের কাকড়া, সাপ, গোসাপ ইত্যাদিও একদম চোখের সামনে দেখা মেলে। সামনে রয়েছে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার, যার টপ প্রান্তে উঠলে সুন্দরবনের অনেকটাই এলাকা চোখের সামনে হাতছানি দেবে। আর এই জায়গাতে আসার পর একটা ঠান্ডা স্বর্গের একটা ফিল করছি এখানে। এখনোর সময় চারিদিকে ওয়েদার একদম পুরো মেঘলা হয়ে গেছে, অল্প অল্প করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। এই জায়গাতে আসলে আপনারা কি দেখতে পাবেন জানেন, এখান থেকে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে সুন্দরবনের ছোট্ট ছোট্ট রকম খাড়িগুলো, সুন্দরবনের কিছু গাছের প্রজাতি, তার সাথে ভাগ্য ভালো থাকলে কিন্তু এই জায়গা থেকে দেখা মিলতে পারে বাঘ, হরিণ কিংবা এখানে সুন্দরবনের বিভিন্ন রকম জীবজন্তুদের। এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে দেখতে পাবেন বাম দিকে। এখানে
যেটা হচ্ছে এখানের যে বন্যপ্রাণী আছে তাদের জন্য এটা তৈরি করে রাখা হয়েছে। কারণ এইসব তো হচ্ছে লবণাক্ত জায়গা, তো তারাও চায় একটু মিষ্টি জল খেতে, মানে মুখের স্বাদ শুধুমাত্র আমাদের মানুষের মধ্যে নয়, বন্যপ্রাণীদের মধ্যেও কিন্তু থাকে। চলুন, ওয়েদার খারাপ হতে শুরু করেছে এবং আমাদের ডাকও এসে গেছে। বেশ অনেকটা সময় হলো এখানে আমরা কাটিয়েছি, এইবার ফিরে যেতে হবে আমাদের লঞ্চের দিকে। সিজনের সময় সুন্দরবনে ঘুরতে আসলে এখানে একটা জিনিস মেনটেন করতে হয়, সেইটা হচ্ছে টাইম খুব ইম্পর্টেন্ট এই জায়গায় ঘুরতে আসলে। কারণ একটা জায়গায় যদি বেশি সময় আমরা ব্যয় করি তাহলে পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছতে অনেকটা লেট হবে, এবং সিজনের সময় যেহেতু বেশি চাপ থাকে সেই জন্য ওই জায়গাগুলো ভালোভাবে আমরা ঘুরতেও পারবো না। আর একবার যদি বিকেল হয়ে যায় তারপর সেই রকম দেখার মতো সেই রকম জিনিস থাকবে না। যেহেতু এখন একটু ভাটা রয়েছে, তো এখন একটু ধ্যান রাখতে হবে নদীর দুই পাড়ের দিকে। বাঘ দেখতেই পাবো এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু থাকতেও পারে, কিন্তু তার জন্য নিজেকে সচেতন থাকতে হবে আর কি। এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি সোজা একদম দোবাকির উদ্দেশ্যে। দোবাকি যেতে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো সময় এখান থেকে লেগে যেতে পারে। ওই যে আপনারা হয়তো দেখেছেন সোশ্যালে, ওই যে সুন্দর সুন্দর কিছু ম্যানগ্রোভের খাড়ি রয়েছে, তো এখান থেকে অনেক ছোটো ছোটো খাড়ি আছে যেগুলো দেখবেন বাম পাশ বরাবর একদম নদীর পুরো ভেতরের দিকে ঢুকে গেছে। তো এইসব জায়গাগুলোতে শীতের সময় যদি আসা হয়, ওই সময় না অনেকটা পরিমাণে জলের লেয়ারটা নিচের দিকে নেমে যায়। সেই সময় এখানে পাড়ে কুমির শুয়ে থাকতে দেখা যায়, হরিণের বিচরণ দেখা যায়, বাঘের নদী পারাপার হওয়া দেখতে পাওয়া যায়। সত্যি কথা বলতে এইটা নিয়ে আমি 4 বার সুন্দরবনে ঘুরতে আসছি, বাঘের দর্শন আমি একবারও পাইনি, কিন্তু এর আগের বার যখন আসছিলাম তখন আমি এখানে নদীর মধ্যে কুমিরকে ভাসতে দেখেছি। সুধন্যখালি ছাড়ার পর দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়ার পর্বও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে খাবার দাবারে কোনো না নেই, মানে যতবার খুশি চান কোনো অসুবিধা নেই, সবাইকে দেওয়া হয়, সেটা সকালের খাবার হোক, দুপুরের খাবার হোক কিংবা রাতের। খালি একমাত্র যে মাটন এবং যে ইলিশটা আছে ওটাই খালি একটা লিমিটেড। খাবার খেতে খেতে দেখুন কীভাবে মুষলধারে বৃষ্টি নামলো। সুধন্যখালি থেকে দোবাকির এই জলপথটুকু যেন সুন্দরবনের আসল রূপকে চোখের সামনে মেলে ধরে। চারপাশের গাঢ় সবুজ ম্যানগ্রোভ আর নদীর নীলচে ঘোলা জল এক অদ্ভুত মায়াবী ক্যানভাস তৈরি করে। বড় নদী পেরিয়ে আমাদের লঞ্চ যখন ছোট খাড়ির ভেতর দিয়ে পথ কাটে, তখন এক গা ছমছমে নীরবতা গ্রাস করে চারিদিকের পরিবেশকে। ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া আর কোনো কোলাহল নেই। নদীর দুই পাশের জঙ্গল এতটাই ঘন যে মনে হয় যেন গাছের ওপর ডালপালাগুলো জলের ওপর ঝুঁকে আমাদের স্বাগত জানাচ্ছে। খাঁড়ির এই গোলকধাঁধায় প্রতিটা বাঁক ঘোরার সময় বুকের ভেতর একটা হালকা উত্তেজনা কাজ করে। সুন্দরবনের এই পথটুকু শুধু একটা জলের রাস্তা নয়, এটি বন্য প্রাণীদের মুক্ত বিচরণ ক্ষেত্র। এখানে নদীর উভয় পাড়ে নজর রাখলে মাঝের মধ্যেই দেখা মেলে রোদ পোহাতে থাকা বিশালাকার কুমির কিংবা ডালের ওপর ওত পেতে থাকা শিকারি পাখির। তবে বর্ষার জোয়ারে ভাগ্যে কি আছে সেটা কেউ জানে না। কীভাবে মুষলধারায় জল পড়ছে দেখছেন তো, এটাই হচ্ছে বর্ষার সময় সুন্দরবনে ঘুরতে আসার আসল মজা। এখন এই মুহূর্তে আমি বসে আছি লঞ্চের লোয়ার ডেকে আমাদের বিছানার মধ্যে। এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে জঙ্গলের মধ্যে না হরিণ দেখতে পেলাম 2-3টে, কিন্তু এতটা গভীরের দিকে রয়েছে, সামনের দিকে আসছে না যেহেতু এখন জোয়ারের জলটা রয়েছে। আর এখন এখানে বিছানাতে বসে বসে এখন চলে আসলো আবার আমুদি মাছ। এই দেখুন এইরকম টিস্যুতে করে দিয়ে গেছে। দোবাকিতে যাওয়ার আগে একটা জায়গা পড়ে যার নাম পঞ্চমুখানি, যেটা এখানের স্থানীয় ভাষা। ওই জায়গার একটা আলাদাই গল্প রয়েছে। তবে তার আগে শুরু হলো আরেকবার মুষলধারায় বৃষ্টি। 1 কাপ গরম চা হাতে লোয়ার ডেকে বসে অর্ধেক পর্যন্ত ডুবে যাওয়া ম্যানগ্রোভের বনাঞ্চল মনের মধ্যে আরেকবার রোমাঞ্চ জোগাচ্ছে। কিচেন রুম থেকে ভেসে আসা রান্নার গন্ধ, আবার মাঝের মধ্যে ঝড়ের দাপটে জলের ঢেউয়ের মধ্যে লঞ্চের দুলুনি স্বাগত জানাচ্ছে আমাদের বর্ষার সুন্দরবনের। সামনেই রয়েছে পঞ্চমুখানি, যেখানে 5টা নদী এক জায়গায় মিলিত হয়েছে। সুন্দরবনের যে বাকি জায়গাগুলো দিয়ে আমরা আসছি তার তুলনায় এই জায়গাটা ঢেউটা কিন্তু একটু মারাত্মক হয়, বিশেষ করে যদি ঝড় ওঠে কিংবা যদি বৃষ্টি হয় এবং যদি ওয়েদার যদি খারাপ থাকে, তাহলে এখানে বিশাল বড় বড় ঢেউ দেখতে পাওয়া যায়। কিছু হচ্ছে নৌকো লঞ্চ আছে যেগুলো দেখবেন একবার বাম দিকে একবার ডান দিকে হচ্ছে কাত হয়ে যায়, যেগুলো দেখলে অনেকের হয়তো ভয় লাগতে পারে। আসলে ভয়ের তেমন কোনো কারণ নেই। এইগুলোই হচ্ছে সুন্দরবনে বর্ষার সময় ঘুরতে আসার একটা আলাদা একটা আনন্দ। তবে যদি ওয়েদার যদি ঠিকঠাক থাকে এখানে কোনো সমস্যা হয় না। এর আগেও আমি 3বার ট্রিপ করেছি সুন্দরবন। ঝড়খালি বলে একটা জায়গা রয়েছে, তো সেই জায়গাতে আমরা যাচ্ছি না। এই বর্ষার সময় ওই জায়গাতে একটু হচ্ছে রিস্ক হয়, সেই জন্য বেশিরভাগ ট্যুরিজম না ওই জায়গায় হচ্ছে যে এই যে ট্যুরটা আছে বাতিল করে দেয়। কিন্তু বাদবাকি যে জায়গাগুলো আছে সেগুলো কোনো অসুবিধা নেই, সেগুলো যেমনভাবে ঘোরানো হয় প্রতিবার সেইভাবেই কিন্তু ঘুরতে পারবেন। আমাদের সামনে যে বিস্তীর্ণ বড় নদীটা, একটা বিখ্যাত নদী যার নাম মাতলা। এর মাতাল রূপ ধারণ করে বলেই এর নাম সম্ভবত এসছে মাতলা নদী, এবং মাতলা গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সেকেন্ড নদী হচ্ছে ওই দিকটা বেরিয়ে গেছে, যার ডান দিকে ঝড়খালি,
ওই নদীটার নাম হচ্ছে হেড়োভাঙ্গা। আর একটা নদী হচ্ছে ওই দিকটা বেরিয়ে গেছে, সোজা দেখা যাচ্ছে, ওইটার নাম বিদ্যা রিভার। সোজা এই দিকটা একটা নদী বেরিয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে গোমন নদী বা গমদি নদী অনেকে বলে। আর যেটা দিয়ে আমরা এলাম এই নদীটার নাম হচ্ছে গাজীখালী। এই 5টা নদী মিশেছে বলে এটাকে বলে পঞ্চমুখী বা 5টা নদীর মিলন। ঠিক আছে। এই মুহূর্তে ঘড়ি কাটা 12টা বেজে 23 মিনিট। আর এখন আমরা যে জায়গায় এসে পৌঁছেছি এইটা হচ্ছে দোবাকি ক্যাম্প। এই যে দেখছেন সুন্দর ছোট্ট করে একটা গেট রয়েছে, এইরকম কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে একটা রয়েছে লং রাস্তা। দোবাকির মূল আকর্ষণটাই কিন্তু এখানকার বিখ্যাত খাঁচার মধ্যে দিয়ে পথ। মাটি থেকে 20 ফিট ওপরে আধা কিলোমিটার লম্বা এই খাঁচায় ঘেরা ঝুলন্ত পথ ধরে হাঁটার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। নিচে গভীর ম্যানগ্রোভের জঙ্গল, আর তার উপর দিয়ে যেন শূন্যে ভাসতে ভাসতে আমরা হেঁটে চলেছি। ওপর থেকে নিচে বাঘ, অন্যান্য বন্য প্রাণী দেখার অভিনব সুযোগ সুন্দরবনের আর কোথাও নেই। এই ছোট্ট হাঁটা পথ আমাদের যেন প্রকৃতির আরও কাছে, আরও নিবিড়ভাবে নিয়ে যায়, অথচ সম্পূর্ণ নিরাপদে। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রাণীদের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। সেটা বাঘ হতে পারে, হরিণ হতে পারে, কুমির হতে পারে, বন্য শূকর হতে পারে, কিংবা বিভিন্ন রকম সুন্দরবনের বিরল প্রজাতির পাখিরাও হতে পারে। তবে যেহেতু আমরা ফরেস্টের আন্ডারে আছি, তাই এখানকার কিছু জিনিস মেনে চলতে হয়। অনেক পর্যটকই ভ্রমণ করাকালীন বন্যজীবীদের গায়ে হাত দেওয়া, খাবার খাওয়ানো ইত্যাদি কাণ্ড কারখানা করে থাকেন, কিন্তু বন দপ্তর আইন অনুযায়ী এদের খাবার খাওয়ানো কিংবা গায়ে হাত দেওয়া ইত্যাদি তো দূরের কথা, যে কোনো প্লাস্টিকের প্যাকেটের খাবার কিংবা ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল পর্যন্ত ফরেস্টে নিয়ে যাওয়া আইনত অপরাধ। দূর থেকে ছবি তুলতে কোনো সমস্যাই নেই, কিন্তু গায়ে হাত দিয়ে কিংবা একদম কাছ থেকে খাবার খাওয়ানোর সেলফি নিতে গিয়ে অনেক বড় ভুলের মাসুল দিতে হতে পারে বর্তমান সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কের দৌলতে। আপনাদের সুন্দরবনে খাওয়া দাওয়া কেমন লাগছে? খুব ভালো। আপনাদের? এখনের সময় দুপুরের খাবার পার করেছে, এখন ঘড়িতে বাজে দুপুর 2টা বেজে 20 মিনিট। এখন আমরা বসে পড়লাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়াতে রয়েছে অজস্র আইটেম। যেহেতু ইলিশ উৎসবে আসছি সেই জন্য ইলিশ তো থাকবেই থাকবে প্রতিদিন। এখানে রয়েছে এটা ইলিশ ভাপা, খুব সম্ভব এখানে রয়েছে। এই জিনিসটা উত্তরবঙ্গে ফেমাস। এটা হচ্ছে ইলিশের মাথা দিয়ে, এটা হচ্ছে কচু শাক, তার সাথে রয়েছে সর্ষে পাবদা, বিশাল একটা বড় সাইজের পাবদা দিয়েছে। এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে মুগের ডাল, আর তার সাথে গন্ধরাজ লেবু তো রয়েছেই। তো এগুলো দিয়ে হবে খাওয়া দাওয়া আজকে দুপুরে। আর ইলিশ উৎসবে ঘুরতে এসে এখানে কিন্তু একটা জিনিস সব থেকে আমার বেশি ভালো লাগছে, যেটা আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, যারা এখানে খাওয়া দাওয়া করছিল বসে আমাদের আগে, ঘন ঘন বৃষ্টি চলে আসছে যখন তখন, মানে এই খেতে বসছে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসলো, সেই বৃষ্টির মধ্যে কোনো রকমে খাওয়া দাওয়া করে একটা আমার তোড়জোড় করে নিচে চলে যাওয়া। তো এই যে আনন্দ, এই যে মুহূর্তগুলো, এইগুলো একমাত্র এই যে বর্ষায় ইলিশ উৎসব আছে এই সময় আসলে কিন্তু পাওয়া যায়। সুন্দরবন এমন জায়গায় এখানে সারা বছরই আসা যায়, কোনো সমস্যা নেই। বর্ষায় একরকম এখানের ওয়েদার, শীতের সময় একরকম, তো জুলাই, এরপর হচ্ছে অগাস্ট, মানে বর্ষার যে ভাইবটা রয়েছে সেটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগে। খাবার কেমন লাগছে অমিতদা? দারুণ দারুণ। খাবার নিয়ে মানে কোনো কথা হবে না। এই প্রথমবার আসছো, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? খুব ভালো। বর্ষার জন্য, বৃষ্টির জন্য আমার আরও ভালো লাগে। স্বভাবতই খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর ভরা পেটে চলে আসলো ফল। এই ফল হাতে এবং পর মুহূর্তের বেশ কিছুটা সময় লঞ্চ গা ঘেঁষে চলেছে একদম ঘন জঙ্গলের পাশ ঘেঁষে। এই সময় কেউ ভাবুক দৃষ্টিতে জঙ্গলের পানে তাকিয়ে, আবার কেউ ভরপেট খাওয়া দাওয়া করে বিলাসিতার সাথে নিচের বিছানায় শুয়ে সময় কাটাতে ব্যস্ত। ঠিক এই বিকেলের শেষ মুহূর্তে ঘাটে পৌঁছানোর কয়েক মিনিট আগে আবার একবার কালো করে আসা মেঘের দল আবার একবার ভিজিয়ে দিল আমাদের। কাজেই লঞ্চ থেকে নেমেই এক দৌড়ে গিয়ে হাজির হলাম আমাদের রুমের মধ্যে। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 7:30। বেশ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তার জন্য কি করেছে, সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সের চিকেন পকোড়া আছে, তার সাথে চা রয়েছে, মানে কষ্ট করে খাবার জায়গায় যেতে হলো না। যেহেতু লেট হয়েছে, একদিক থেকে ভালো সার্ভিস। এরকম দেরি হলে যদি রুমের মধ্যে চলে আসে, আমি তো বলবো প্রতিদিনে দেরি হোক। সুন্দরবন জায়গাটা এমন, দিনের বেলাতেও বৃষ্টি হচ্ছে, রাতের বেলাতেও বৃষ্টি হচ্ছে, মানে ছাতা ছাড়া এখানে হাঁটা যাবে না। আর এখানে আশেপাশে কিছু জায়গা দেখছেন, এখানে সব ঝুমুর নাচ হচ্ছে। আমাদের ঝুমুর নাচ কালকে শেষ হয়ে গিয়েছে, আজকে আর দ্বিতীয় দিনে কিছু নেই। এখানে রাতের খাবারে রয়েছে দেখুন দ্বিতীয় দিনে
এটা হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে কাশ্মীরি আলু, দুটো হচ্ছে বড় বড় আলু দিয়েছে, তার সাথে একটা গ্রেভি, আর এখানে রয়েছে তার সাথে চিকেন কষা। এখানে কিন্তু চিকেন কষাও দেওয়া হয়, আবার কোনো দিন এখানে চিলি চিকেন দেওয়া হয়। খাবার দাবারের স্বাদ না বললেও চলবে। সত্যি ভালো। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের তৃতীয় দিন, আর শেষ দিনে আমরা এখন ব্যাগপত্র নিয়ে আমাদের রুম ছেড়ে একদম চেক আউট করে চলে যাচ্ছি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আজকে রয়েছে আরও দুটো জায়গা। তো যারা ভাবছেন সুন্দরবনে ঘুরতে এসে এখানে সুন্দরবনের বিখ্যাত মধু কিনে নিয়ে যাবেন, তো তারা সুন্দরবনে আসলে এই জিনিসটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ এই জিনিস সুন্দরবনেই একমাত্র পাওয়া যায়। আমাদের হোটেল থেকে বেরিয়ে এখানে লাইন ধরে দুটো দোকান রয়েছে, যার মধ্যে এই একটা দোকান রয়েছে। এখানে সুন্দরবনের দেখুন কিছু এখানে সব হাতের কাজ, মানে সুন্দরবনে বাঘ দেখতে না পেলে এখান থেকে বাঘ নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে রাই ভ্যারাইটি স্টোর। আচ্ছা, এখানে কি ওষুধও পাওয়া যায় না সব? এই একটা সুবিধা আর কি সুন্দরবনে ঘুরতে আসলে। না, একদম হোটেলের পাশে, মানে এর থেকে সুবিধা আর মনে হয় কোথাও পাওয়া যাবে না। আর এই হচ্ছে আমাদের মধু, এটা হচ্ছে খলসে ফুলের মধু। আমি গতবার নিয়ে গিয়েছিলাম, খুব হচ্ছে ভালো আর কি। আচ্ছা, কত করে কেজি নিচ্ছ? খলসে ফুলের মধু আমার এখানে 500 টাকা কেজি। 500 টাকা কেজি? হ্যাঁ, আর আমার এখানে গরান ফুলের মধু রাখি। গরান ফুলের মধুটা ওটা কত? ওটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আচ্ছা, কোন মধুটা সব থেকে ভালো? হ্যাঁ, খলসে ফুলের মধু তো উৎকৃষ্ট, মানে সুন্দরবনের 1 নাম্বার বানা হয়, এই জন্য দামটা একটু বেশি। হ্যাঁ অবশ্যই। ফুলের মধু পাওয়া যায় এখানে এসে এইবার এই যে 3টে দিন আমরা ঘুরছি, 3 দিনই কিন্তু আমাদের ছাতা ধরে ঘুরতে হচ্ছে, এমন এখানের ওয়েদার। একদিকে ভালোই লাগছে, গরমটা ফিল করতে পারছি না, যার জন্য সুন্দরবনে ঘোরার যে আনন্দ সেটা কিন্তু একদম ভরপুর নিতে পারছি। কালকে রাতেও সারা রাত পুরো মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে। এই জিনিসটা বর্ষার সময় প্রায় লাগাতার লেগেই থাকে। এখন এই মুহূর্তে চলে আসছি সজনেখালি টাইগার রিজার্ভে। এখানে ভেতরে দেখার জন্য রয়েছে বেশ কিছুটা জায়গা, যেখানে ঘুরে ঘুরে সুন্দরবনের যে বন্য প্রাণী আছে তাদের দর্শন করা যায়। কত মানুষ দেখেছেন তো, কালকেও যেমন ভিড় ছিল আজকেও কিন্তু ঠিক তেমনই ভিড়। আর এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বাদর রয়েছে, মানে প্রচুর বাদরের উৎপাত এই জায়গায়। তো এখানে যারা ব্যাগট্যাগ নিয়ে আসছেন, ব্যাগটা একটু সাবধানে রাখবেন, আর খাবার সঙ্গে কেউ নিয়ে আসবেন না, কারণ এই জায়গায় বাদরকে বলুন, এখানে যে আরও যে প্রাণীরা আছে তাদেরকে কিন্তু খাবার খাওয়ানো কিন্তু অ্যালাউ নেই। এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে সামনেই রয়েছে হাত জোর করে বাঘমামা। ওখান থেকে অল্প একটু এগিয়ে আসলেই এই জায়গাতে রয়েছে কচ্ছপের একটা হচ্ছে প্রজননের জায়গা। এই যে সামনে জায়গাটা দেখছেন, এখানে ভেতরে কচ্ছপ রয়েছে, যেটা সামনে থেকে গিয়ে ওপর থেকে উঁকি ঝুঁকি মেরে একদম দেখা যায়। এই জায়গাতে ভেতরে একটা দোকান রয়েছে, দেখুন এটা হচ্ছে একটা বাচ্চা কচ্ছপ দেখছেন, আর এইটা হচ্ছে বড়, কত সুন্দর সুইমিং করছে দেখছেন। আর এই যে রাস্তাটা আছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য, এখানে বাম পাশে এই যে জলাধার আছে, এখানে কিন্তু কুমির দেখতে পাওয়া যায়। গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। এখানে এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য সিঁড়িটা যে আছে খুবই সরু, দুটো মানুষ পাশ দিয়ে গেলে হচ্ছে অসুবিধে হয় যদি একটু হেলদি চেহারা হয়। আর এখান থেকে নিচে একটা পুকুর দেখতে পাবেন, এখানে রয়েছে প্রচুর কচ্ছপ। আমরা সুন্দরবনে অনেকেই ঘুরতে আসি, এই যে বলি বাঘ দেখতে পেলাম না, হরিণ দেখতে পেলাম না, কিছু দেখতে পেলাম না, টাকাগুলো সব জলে। তার আসল কারণটা কি জানেন? সেইটা হচ্ছে ট্যুরিস্ট নিজেরা এত চিৎকার এত শোরগোল করলে এখানে কোনো জিনিসই দেখতে পাওয়া যাবে না। এখানে এন্ট্রির সময় দেখবেন ওখানে পাশে হচ্ছে লেখা রয়েছে যে এখানে সাইলেন্ট থাকতে হয়, কিপ সাইলেন্ট বলে লেখা রয়েছে। এই জিনিসগুলো যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু কেউ কিন্তু ফলো করে না। একটা বাঘ দেখতে পেলে এই বাঘ বাঘ, একটা হরিণ দেখতে পেলে এই হরিণ হরিণ, এই যে চিৎকার করা, এই যে ডাকাডাকি, সামনে যদি কোনো প্রাণী যদি থেকেও যদি থাকে তাহলে সব ভয়ে সব দৌড় দেবে। দেখবেন এখানে যে ফরেস্ট আছে তাদের একটা কাউন্টিং হয়, কোন কোন দিন বাঘ দেখা যায়, তার কিছু ফুটেজ, মানে ছবি টবি যেগুলো সোশ্যালে যেগুলো আপলোড হয় সেগুলো তো আর মিথ্যে না। এখানে সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখার জন্য ধৈর্যের দরকার, চুপচাপ থাকতে হয়। এটা বলতে কিন্তু কোনো ভয় নেই, এর জন্য দায়ী এখানে সুন্দরবন নয়, নিজেরা। ডান দিকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, যখন এখানে আসবেন এই পুকুরটা কিন্তু মিস করবেন না। অনেক সময় চান্স থাকে দেখবেন কুমিরগুলো এই পুকুরের পাড়ে হচ্ছে শুয়ে থাকে সাইডে। এই জায়গাতে রয়েছে সুন্দরবনের একটা ছোট্ট মানচিত্র। আমরা রয়েছি এই দিকটাতে, এইটা হচ্ছে আমাদের ভারতের সুন্দরবন, আর ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশটা বাংলাদেশের জায়গাতেই থাকবে, এইটা হচ্ছে ভারতের এরিয়া। তো ভারতে আমাদের সুন্দরবনের যে জায়গাটা রয়েছে সেটা প্রায় 40 ভাগ, 60 ভাগের মতো বাংলাদেশেই রয়েছে। সুন্দরবন ঘুরে দেখতে হলে এই 2-4 দিন 6 দিন 10 দিনের কাজ নয়, মাসের পর মাস লেগে যায়। আবার শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি, আর আমার ছাতাটা রয়ে গেছে লঞ্চের মধ্যে। বর্ষার সময় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘোরার একটা আলাদা একটা আনন্দ রয়েছে। এখানে গাছের মধ্যে এখানে রয়েছে একটা পুরাতন ফরেস্ট বাংলো। বর্ষার সময় সুন্দরবন ঘুরতে আসলে ছাতা ভুল করে যদি একবার রেখে দেন বোটের মধ্যে, তাহলে এই রকম অবস্থা হবে। এখানে ঘাটের মধ্যে ডাব বিক্রি হচ্ছে দেখুন।
এখন শুরু হয়ে গেছে সুন্দরবনের আমাদের শেষ দিনের সকালের খাওয়া দাওয়া। আপনাদের সবার কেমন লাগছে বর্ষার সুন্দরবন? খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে সুন্দরবন? আপনার তোমার কেমন লাগছে? এখানে কালকে সকালের খাবার ছিল নান, আর আজকে দিয়েছে লুচি। লুচির সাথে এখানে রয়েছে এটা হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে আর একটা ডিম সেদ্ধ। আর এখনের সময় আমাদের লঞ্চ চলেছে একদম কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভের যে অরণ্য আছে, মানে বাঘের যে জঙ্গল, তার একদম পাশ বরাবর। এটা নিয়ে এই সুন্দরবনে যে কতবার যে চা খেলাম তার হিসাব কিন্তু বাড়িতে গিয়ে করতে হবে। আগে আগে যখন এখানে এসেছি তখন দেখেছি চারিদিকটা খালি খালি ছিল, কিন্তু এখন যেহেতু সিজন টাইমের জন্য অত্যাধিক মানুষের মানে ভিড়ের জন্য এখানে এত দোকানপাট এখনো সময় এখানে বসে গেছে, জায়গাটাকে চেনাই যাচ্ছে না। আর এখানে এই যে রাস্তাঘাট আছে এটা কিন্তু টোটালি হচ্ছে মাটির রাস্তা ছিল আগে, এখন দেখছি এরকম ইট দিয়ে সব বিছিয়ে দিয়েছে। তো যাই হোক, এই সিজনের সময় কাদার উপর দিয়ে হাঁটতে হবে না, এটা হচ্ছে একটা ভালো জিনিস আর কি। আর এখানে রাস্তার দুই ধারে এখানে আস্তে আস্তে দেখবেন অনেক লাইন ধরে প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে এখানে সুন্দরবনের মধু হোক, এখানে সুন্দরবনের কাঁকড়া হোক, এখানে আরও অনেক জিনিস রয়েছে, কিনে নিয়ে যেতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন যখন তখন বৃষ্টি আসতে পারে। আর ছাতাটা আবার ভুল করেছি, লঞ্চের মধ্যে রেখে দিয়ে চলে আসছি। বৃষ্টির জন্য মন্দিরের ভেতরে এত মানুষের ভিড় ছিল, ওখানে দেখাতেই পারলাম না। আর তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কখন বৃষ্টি হচ্ছে কখন এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। এখানের যে প্রকৃতি একদম পুরো আলাদা, সেই জন্য এখন যেভাবেই হোক লঞ্চে গিয়ে এখন কিছুক্ষণ হচ্ছে রেস্ট করতে হবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে, তারপর একদম সোনাখালী ঘাট। এখনও সময় দুপুর 12টা বেজে 58 মিনিট, এখনও দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর আজকে আমাদের শেষ দিনে দুপুরবেলা খাবার দাবারে রয়েছে ইলিশ বিরিয়ানি, এগুলো হচ্ছে ইলিশ মাছ, এখানে হচ্ছে বিরিয়ানি রয়েছে, এখানে হচ্ছে স্যালাড, পাশে এখানে রয়েছে চিকেন চাপ, এগুলো হচ্ছে আজকের আইটেম। আর এগুলো ছাড়া রয়েছে পাশে এখানে দেখুন রসগোল্লা, আর এই হচ্ছে একটা বড় সাইজের একটা আলু। তো এইগুলো খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমরা সোনাখালী ঘাটের একদম কাছাকাছি গিয়ে পৌঁছে যাবো। আর এই যে এখানে যে প্যাকেজ শুরু হয় সুন্দরবনের, একদম স্টেশন টু স্টেশন। দাদা খাবারের স্বাদ কেমন? সুন্দরবন কেমন লাগলো? প্রথমবার? এখন ঘড়ি কাটায় 2:49। এখন আমরা পৌঁছে গেলাম সোনাখালীর ঘাটে। এই জায়গা থেকে শুরু করেছিলাম লঞ্চে করে আমাদের যাত্রা, এবং এখানে এসে শেষ করলাম। এইবারে সামনে ওখানে চলে যাবো, ওখান থেকে টোটো ধরবো, তারপর টোটো ধরে একদম সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা। দাদা আসলাম। হ্যাঁ স্যার, আবার আসবেন। আসলাম। আর আজকে এই যে আমি দাস ট্রাভেলসের মাধ্যমে এখানে এসেছিলাম, খুব সুন্দর করে পুরো জার্নিটা কমপ্লিট করলাম গত 3বারের মতো। যদি প্রয়োজন হয় এবং সুন্দরবন ঘুরতে আসার জন্য একটা যদি ভালো এজেন্সি, একটা বিশ্বস্ত এজেন্সি যদি দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলবেন না। নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইলো। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।